13ই জানুয়ারি 2024 আমাদের 13 জনের একটি দল কলকাতা থেকে 28 কিলোমিটার দূরে ব্যারাকপুরে এসেছি। আমাদের থাকার ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির ট্যুরিস্ট লজে। এর আগের নাম ছিল মালঞ্চ ট্যুরিস্ট লজ। গাছপালা ঘেরা হুগলি নদীর ধারে এই জায়গাটি অসাধারণ। এখানে গাড়ি রাখারও ভালো ব্যবস্থা আছে। এখানে থাকার জন্য শুধুমাত্র অনলাইনে বুকিং করা হয়। এদের খাওয়ার ব্যবস্থাও খুব ভালো। যারা এখানে থাকতে চান না তারা শুধু খাওয়া দাওয়া করতে এখানে আসেন। আমরা একতলার রিভার ফেসিং চারখানা ও একটি গার্ডেন ফেসিং রুম নিয়েছি। ঘরগুলি বেশ বড় ও সব রকম আধুনিক সুবিধাযুক্ত। রিভার ফেসিং রুমগুলিতে জানালা খুললেই দেখা যায় নদী বয়ে যাচ্ছে। ওপারে শ্রীরামপুর, যা আমাদের পরের দিনের বেড়াবার জায়গা। এখানে নদীর ওপর ভাসছে দুটি হাউসবোট। এগুলির মধ্যেও সুন্দর থাকার ও খাওয়ার ব্যবস্থা আছে। ছোট ছুটি কাটানোর জন্য এক আদর্শ জায়গা। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই পারটা শ্রীরামপুর, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের রিসর্টটা। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট কাম ক্যাফেটেরিয়া। এটাও ওদের পুরোটাই রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া। ভেতরেও বসে খাওয়ার জায়গা, আর ইফ ইউ ওয়ান্ট টু সিট আউটসাইড তাহলে এখানেও ওদের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ওদের রিসেপশন যাওয়ার আরেকটা রাস্তা। এই হচ্ছে ওদের রিসেপশন। এটা হচ্ছে বাইরের এন্ট্রান্স। খুবই সুন্দর এই জায়গাটা। এখানে খাওয়ার অর্ডার দিয়ে আমরা পাশেই অবস্থিত অন্নপূর্ণা মন্দির দেখতে গেলাম। গান্ধীঘাটের কাছেই এই অন্নপূর্ণা মন্দির। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী 1875 সালে এর প্রতিষ্ঠা করেন। মন্দিরে ঢোকার মুখে রয়েছে সিংহদুয়ার। উপরে এক বিশাল সিংহের মূর্তি। সিংহের এই মূর্তি নিয়ে আইন আদালত করতে হয়েছিল, কারণ ইংরেজরা চায়নি তাদের সাম্রাজ্যের প্রতীক অন্য কেউ ব্যবহার করুক। কিন্তু আদালতের রায় মন্দির কর্তৃপক্ষের দিকে যায়। এই মন্দিরের উদ্বোধন করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি এই মন্দিরে মোট 4 বার এসেছিলেন। অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের উচ্চতা ভবতারিণীর মন্দিরের থেকে একটু বেশি। তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। চলো বেরিয়ে যাবে।
মন্দিরের গর্ভগৃহে মা অন্নপূর্ণা ও মহাদেবের অষ্টধাতুর বিগ্রহ প্রতিষ্ঠিত। দেবীকে পরানো হয় বেনারসি শাড়ি ও স্বর্ণালঙ্কার। দেবীর সিংহাসন ও চালচিত্র রূপোর তৈরি। প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমীতে বিশেষ পূজা হয়। প্রতিদিন দুবেলা নিত্য পূজা ও অন্নভোগ হয়। ভোগে মাছ থাকা আবশ্যিক। এই যে স্বপনের হাতে দিয়ে দাও, স্বপন বন্ধু তোমার ক্যামেরাতে তুলে দাও। এই যে আমিও দিয়ে দেবো, সব ছবি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাদা, দাঁড়ান, এখানে দাঁড়ান। আমি দাঁড়াবো? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ভিডিও তুলছি, ভিডিও। মন্দিরের মূল উৎসব কালী পুজোর পরের দিন। এই হলো অনেকগুলো থাম দেওয়া নাট মন্দির ও নহবতখানা। এখানে ভক্তরা এসে বিশ্রাম নিয়ে থাকেন। মন্দিরের পশ্চিম দিকে আছে 6টি শিব মন্দির। মন্দিরের পিছন দ্বার দিয়ে নদীর ঘাটে যাওয়ার রাস্তা। ঘাটের নাম রাসমণি ঘাট। ব্যারাকপুরের এক সময়ের নাম ছিল চানক। 1772 সালে ব্রিটিশ সেনারা এখানে ব্যারাক তৈরি করার পরে এর নাম হয় ব্যারাকপুর। ব্যারাকপুর ছিল ভাইসরয়দের গ্রীষ্মকালে থাকার জায়গা। পাশেই রয়েছে ফ্ল্যাগস্টাফ হাউস। প্রথমে থাকতেন ভাইসরয়ের প্রাইভেট সেক্রেটারি এবং পরে এটি হয় কমান্ডার ইন চিফের বাসস্থান। বর্তমানে এটি রাজ্যপালের গ্রীষ্মকালীন আবাস। ব্রিটিশ সাম্রাজ্যে বহু ব্রিটিশ মনীষীদের মূর্তি কলকাতা শহরের বিভিন্ন জায়গায় স্থাপিত ছিল। স্বাধীনতার পর সেগুলি তুলে নিয়ে আসা হয় ব্যারাকপুরে। বেশিরভাগেরই জায়গা হয়েছে এই ফ্ল্যাগস্টাফ হাউসে। ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে অসন্তোষের প্রথম আগুন লেগেছিল ব্যারাকপুরে। 1857 সালের 29শে মার্চ ব্রিটিশ অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এখানকার সিপাহীরা। অবশেষে 1857 সালের 8ই এপ্রিল মঙ্গল পাণ্ডে ও তার ভাই মাতাদিন বাল্মীকিকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। মঙ্গল পাণ্ডের নামে এই সুন্দর পার্কটি আমরা ঘুরে দেখলাম। ভেতরে খুব ভালো বসার জায়গা করা হয়েছে এবং সঙ্গে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে।
এখান থেকে চারুগুলি যায়, পরে সেই নিমাই তীর্থ ঘাট যেখানটায় তারকেশ্বর যায়, যেখানে নিমাই তীর্থ। আমি বাংলাদেশে এবং ভারতের বিড়ি এক্সচেঞ্জ হচ্ছে। বলো, সে তো আমাকে ফোন করবে বলেছিল, ফোনও তো করে। হ্যাঁ, নিয়েছে কালকে। না না, আমি নিশানঘাটে যাচ্ছি। এই শোভন, হ্যাঁ, যা হয়। নদীর ধারে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা এলাম কাছেই অবস্থিত অরবিন্দ ভবনে। हम तो कर रहे हैं शांति से। सब बैठो शांत पे, इसी में बैठो। গেট দিয়ে ঢুকেই দেখি ছোট ছোট বাচ্চাদের মার্শাল আর্ট শেখানো হচ্ছে। ভবনের ভিতরে খুব সুন্দর ফুলের ও নানা রকমের গাছের বাগান। ঘরের মধ্যে ঋষি অরবিন্দ সহ বিভিন্ন মনীষীদের অনেক ছবি টাঙানো। লাইব্রেরিতে অনেক বইয়ের সংগ্রহ আছে। বসে পড়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। ভিতর দিকে উঠানে অরবিন্দের মাথার চুল ও নখ দিয়ে একটি সুন্দর সমাধি করা হয়েছে। নদীর ধারে বড় সুন্দর পরিবেশ। কিছুক্ষণ থাকলেই মনটা ভালো হয়ে যায়। স্বাধীনতা যুদ্ধের এক অগ্রণী যোদ্ধাকে স্মরণ করার উপযুক্ত স্থান দেখে এলাম। যান না, কাছে যান, কাছে যান, কাশিরা যান। না না, ওখানে কাছে যেতে পারবে। হ্যাঁ, মাথার চুল আর নখ এই দুটো এনে এখানে সমাধি করেছে। আমরা এর আগের বছর যে পান্ডিচেরিতে গেছিলাম, হ্যাঁ, তো কপাল ভালো, হ্যাঁ, সেদিনকে হ্যাঁ, মানে ওনার মৃত্যুদিন ছিল। ওই খুলেছিল, ও মানে করোনার পর যোগ ব্যায়াম হচ্ছে first time। এখানে যোগ ব্যায়াম পাশের ভবনটি গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। আমরা সময়ের পরে পৌঁছানোর জন্য এর ভেতরে ঢুকতে পারলাম না। বিশাল জায়গা নিয়ে মিউজিয়ামটি পশ্চিমবঙ্গের একমাত্র গান্ধী মিউজিয়াম। এখানে অডিও ভিজুয়াল শোয়ের মাধ্যমে ব্যারাকপুরের স্বাধীনতা আন্দোলনের দিনগুলির কথা দেখানো হয়। আমরা বাইরে থেকে যতটা পারা গেল দেখে নিলাম। এরপর আমাদের আজকের শেষ গন্তব্য রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির বসতবাড়ি দেখতে এলাম। সন্ধে হয়ে যাওয়ায়
গেট বন্ধ ছিল, কিন্তু দারোয়ানকে অনুরোধ করায় সে পিছনের গেট দিয়ে আমাদের ভিতরে নিয়ে গেল। অনেকটা জায়গা নিয়ে বিশাল বাড়ি, সঙ্গে সুন্দর ফুলের বাগান ও বিভিন্ন ধরনের গাছের সমারোহ। না, যাও যাও যাও। একসময় ব্রিটিশদের বিরুদ্ধে নানা গোপন কাজের জন্য মিলিত হওয়ার স্থান ছিল এই বাড়িটি। গান্ধীজি দুবার এসেছেন এই বাড়িতে। সুরেন্দ্রনাথের শেষ জীবনটা কাটে এই বাড়িতেই। 6ই আগস্ট 1925 এই বাড়িতেই রাষ্ট্রগুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাগানের পিছন দিকে নদীর ধারে তার সমাধি আছে। বর্তমানে নেতাজি ওপেন ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ঐতিহাসিক বাড়িতে। এই বাড়িতেই সুরেন্দ্রনাথ দেহ রেখেছিলেন 1825 সালে। এখানে গান্ধীজিও এসেছেন, উনি যখন অসুস্থ ওনাকে দেখতে এসেছেন। ওই পিছন দিকে বললো সমাধি আছে। সমাধি আছে, হ্যাঁ। বললাম আছে এখনো না গঙ্গায়, বললাম না না আছে 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 আছে, তার পিছনে আছে। জান জান, ঠিক আছে জান। এই অরিজিনাল ইয়েটা এখনো রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের ভেতরের কিছু পোর্শনও কিন্তু এরকম রেলিং, সেটা তো এনার নামে অন্য লোকেরা করেছে, এটা ওনার নিজের তৈরি করা। এটা নিজের তৈরি করা। এটা 101 ঘর মিউজিয়াম। এইটা ছিল এই যে সংগ্রহালয়, এই যে মিউজিয়াম 101 নম্বর ঘরটা মিউজিয়াম। ট্যুরিস্ট লজে ফিরে এসে কিছুক্ষণ দেখলাম আমাদের জন্য আয়োজন করা বিশেষ অনুষ্ঠান। পরের দিন 14ই জানুয়ারি সকালে ব্যারাকপুরের ধোবিঘাট থেকে
চলেছি হুগলি নদীর ওপারে আর এক ঐতিহাসিক জায়গা শ্রীরামপুর দেখতে। 10 মিনিট লাগে ওপারে যেতে। ঘাট থেকে 3টি টোটো ভাড়া করে আমরা প্রথমে এলাম মাহেশের জগন্নাথ মন্দির দেখতে। পবিত্র এদিকে ঘোরো, পবিত্র এদিকে ঘোরো। শ্রীরামপুরে মাহেশের এই মন্দির ভারতের দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দির। 1755 সালে শ্রী নয়নচাঁদ মল্লিকের তৈরি পুরনো মন্দিরের সংস্কার করে এই নতুন মন্দির তৈরি করা হয়েছে। যে জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ দর্শন করছেন সেটি 626 বছরের পুরনো। এই বিগ্রহ স্বামী ধ্রুবানন্দ স্বপ্নাদিষ্ট হয়ে নীলাচল থেকে পেয়েছিলেন এবং সেই মূর্তি
প্রথমে ওনার আশ্রম কুটিরে ছিল, সেখানেই সেবা হতো। তারপর ওনার যখন দেহ রাখার সময় হলো তখন ঠাকুর কমলাকর শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ দায়িত্বভার গ্রহণ করলেন এবং জগন্নাথকে এই মন্দিরে প্রতিষ্ঠা করলেন। এই মন্দির করে দিলেন শ্যামবাজারের মল্লিক পরিবারের ধর্মপাল নয়নচাঁদ মল্লিক। হ্যাঁ, এবার জগন্নাথের মাসির বাড়ি। মাসির বাড়িতে পুরীতে? এখানে হয়, এই জগন্নাথের মন্দির যখন মাসির বাড়ি হবে এখানে। অক্ষয় তৃতীয়ার চন্দন উৎসবের 42 দিন পর স্থান যাত্রা পালিত হয় এখানে। পুরীর পরেই ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা উৎসব এখানে পালিত হয়। লক্ষ লক্ষ লোক এদিন রথের দড়ি টানার জন্য এখানে আসেন। 1825 সালে মার্টিন বান কোম্পানি দ্বারা নির্মিত এই রথটি, এর 12টি চাকা। আরো বড়। আমাদের পরের গন্তব্য মাসির বাড়ি। প্রতি বছর রথে চড়ে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম 7 দিনের জন্য আসেন এই মাসির বাড়িতে। জগন্নাথ মন্দিরের মতো মাসির বাড়িও নতুনভাবে সংস্কার করা হয়েছে। গেট করা ট্রাভেলার্স কিছু দেখি। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, ঘুরে মুখটা ঘুরে। ভেতরে কিন্তু দেখে মনে হচ্ছে না এত পুরনো। দেখি এখন আমরা দেখতে এসেছি বাংলা ভাষায় প্রথম উপাসনা গৃহ শ্রীরামপুরের জননগর ব্যাপটিস্ট চার্চ। 1822 সালে মিশনারিরা শ্রীরামপুরে মাহেশের কাছে একটি খ্রিস্টান গ্রাম তৈরি করেন। এখানে শুধু বাঙালি খ্রিস্টান পরিবাররা বাস করতেন। এই চার্চকে ওল্ড মিশন চ্যাপেলও বলা হয়। বর্তমানে এর রক্ষণাবেক্ষণ করেন ডায়োসিস অফ ক্যালকাটা। এখানে প্রতি রবিবার বিকেলে বাংলা ভাষায় প্রার্থনা হয়।
এবার আমরা দেখতে এলাম বিখ্যাত রাধা বল্লভ মন্দির। কলকাতার নয়নচাঁদ মল্লিক 1764 সালে এই মন্দিরের নির্মাণ করেন। মন্দির প্রায় 60 ফিট উঁচু। মূর্তিটি কোষ্টি পাথরের। 1973 সালে এই মন্দিরের সংস্কার করেন কলকাতার বিড়লা জনকল্যাণ ট্রাস্ট। রাসযাত্রা এখানকার প্রধান উৎসব। রাধা কৃষ্ণ মন্দির। হ্যাঁ, ঠিক আছে, দাদিকে বলি, ফোন করেছিলাম, ফোন নিয়ে যাবি। তিনজন খ্রিস্টান ধর্মপ্রচারক উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ক 1818 সালে এই শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠা করেন। সেই সময় সাধারণ লোকের পড়াশোনা করার সামর্থ্য ছিল না। উইলিয়াম কেরিরা নিজেদের টাকা ব্যয় করে গরিবদের পড়ার ব্যবস্থা করেন। শুরুতে মাত্র 37 জন ছাত্র নিয়ে তাদের যাত্রা শুরু হয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজের পর এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাচীনতম কলেজ। 1827-এ এশিয়ার প্রথম ইউনিভার্সিটি মর্যাদা পায়। ভারতের প্রথম লাইব্রেরি, যা উইলিয়াম কেরি লাইব্রেরি হিসেবে এখানেই স্থাপিত হয়। পৃথিবীর 101টি বিভিন্ন ভাষায় 10,000-এরও বেশি পুরনো বই এখন কেরি লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের আর্কাইভে স্থান পেয়েছে। কেরি লাইব্রেরির এই অমূল্য সম্পদ গত 2 শতকের ইতিহাসের বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য দেশ বিদেশের বহু স্কলারকে শ্রীরামপুর কলেজ আজও আকর্ষণ করে। দেশ বিদেশের পর্যটকদের কাছে বর্তমানে শ্রীরামপুর কলেজ পশ্চিম বাংলার বিশিষ্ট এক পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। বর্তমানে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ ও হিন্দু কলেজ বন্ধ হয়ে গেছে। ডেনিশরা শ্রীরামপুর নগরীকে ব্রিটিশদের হাতে তুলে দিয়ে ভারত ছেড়ে চলে যাওয়ার পর অনেক পরিবর্তন এসেছে। তবুও শ্রীরামপুরের মিশন চার্চ, সেন্ট ওলাভস চার্চ প্রভৃতি প্রতিষ্ঠানের মতো শ্রীরামপুর কলেজের সঙ্গে উইলিয়াম কেরির নাম এখনও সকলে মনে রেখেছে। এই ভবনের দ্বিতীয় তলার একটি ঘরে উইলিয়াম কেরি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গেটটি তখনকার দিনের ডেনমার্ক থেকে তৈরি করে আনা হয়েছিল। এবার দেখলাম কলেজের ঠিক পাশেই অবস্থিত জননগর ব্যাপটিস্ট চার্চ। 1800 সালে উইলিয়াম কেরি এর প্রতিষ্ঠা করেন। কেরি, মার্সম্যান ও ওয়ার্ড শ্রীরামপুরে এসে এই গৃহেই প্রথমে বাস করতেন। এই গির্জার একটি অংশে ছিল ছাপাখানা। উইলিয়াম কেরি পণ্ডিতদের সাহায্যে বাংলা, সংস্কৃত, উড়িয়া, হিন্দি, মারাঠি ও অসমীয়া ভাষায় বাইবেল অনুদিত করেন, যাতে সাধারণ মানুষেরা বাইবেলের অর্থ বুঝতে পারে।
শ্রীরামপুর কোর্ট চত্বরের এই বাড়িটি ডেনিস গভর্নমেন্ট হাউস। 1771 সালে ডেনিস সরকার তাদের প্রশাসনিক ভবন হিসাবে নির্মাণ করে। আচ্ছা, এর আগে যে চার্চটা দেখালো বাবা, চার্চটা কি? 1755 থেকে 1845 পর্যন্ত শ্রীরামপুর ফ্রেডরিক্সনগর নামে ডেনিসদের অন্তর্গত ছিল। ডেনমার্কের রাজা ফ্রেডরিক্সের নামে এই নামকরণ। 10ই নভেম্বর 1845-এ ব্রিটেনকে এই নগর বিক্রি করে ডেনিসরা চলে গেলে এর নাম হয় শ্রীরামপুর। 1999 সালে ভগ্নদশার জন্য এটি বন্ধ হয়ে যায়। 2008 সালে এর সংস্কার করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেরিটেজ কমিশন। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক বিভাগের অধীনে একটি সুন্দর মিউজিয়াম। এরপরে দেখলাম সেন্ট ওলাফ চার্চ। 1806 সালে এর নির্মাণ হয়। 2016 সালে ডেনমার্ক সরকার ও শ্রীরামপুর কলেজের সহায়তায় এটি পুনর্নির্মিত করা হয়েছে। চলো, হ্যাঁ চলো এবার রাজবাড়ি। এবার এলাম রাজবাড়ি দেখতে। 1820 সালে শ্রী রঘুরাম গোস্বামী এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। বড় বড় থাম দেওয়া এই ঠাকুর দালান ইউরোপীয় শৈলীতে নির্মিত। এখনও শারদীয়া দুর্গাপূজা বনেদি বাড়ির সদস্যরা উদযাপিত করে থাকেন। এই পূজা বুড়িমার দুর্গাপূজা নামে খ্যাত। মন্দিরের বাম দিকে আছেন কুলদেবতা রাধা মাধবজি এবং অষ্টধাতুর রাধা রানীর মূর্তি। এই ঠাকুর দালানে অনেক কবিগানের জলসা হয়েছে। অ্যান্টনি ফিরিঙ্গি ও ভোলা ময়রার মতো শিল্পীরা এখানে অনুষ্ঠান করে গেছেন। এই রাজবাড়ির একটি অংশে প্রতিবন্ধীদের জন্য স্কুল চলে। সিনেমার শুটিংও হয় এই রাজবাড়িতে। এটা হচ্ছে 65 কেজি ওজন কোষ্ঠী পাথর। রাধারানী হচ্ছে 45 কেজি ওজন অষ্টধাতু। আর এই গোপালটি অদ্বৈত মহাপ্রভু দিয়েছেন। 1200 বছর এদের বাড়ি পুজো হচ্ছে। 4.5 কিলো এনার ওজন। বৃহস্পতি দদাতু। পথে টোটোর থেকেই দেখলাম বিখ্যাত ডেনমার্ক ট্যাভার্ন। 1786 সালে এর নির্মাণ হয়। এই ডেনিসদের বিখ্যাত ক্যাফের পুরনো ভবনটি একেবারে নষ্ট হয়ে যায়। 2018 সালে ডেনমার্ক সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এটির সংস্কার করা হয়েছে। নতুন ভবন চালু করা হয়েছে, চালাবার দায়িত্ব দেওয়া হয়েছে পার্ক গ্রুপকে। সবার শেষে আমরা এলাম শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্টে। আমি কালকে রাত্রিবেলা ফোন করেছিলাম, ঠিক আছে? আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো তাদের বিখ্যাত ফিশ ফ্রাই, চিকেন মালাই কাবাব,
ও ফিরনি দিয়ে। খুব ভালো তাদের ব্যবস্থা ও রান্না। এরপর আমরা ব্যারাকপুরে ফিরে এলাম। কালারটা এখন কমে গেছে, কালারটা। আমি এই ফ্যানটা দেখাচ্ছিলাম বলে হুগলি নদীও বললো যে আমারটা দেখাবি না, দেখছো? আমাদের সফরের তৃতীয় দিন 15ই জানুয়ারি সকালে আমরা এসেছি ব্যারাকপুরের লাটবাগানে। শুরুতেই দেখলাম লেডি ক্যানিংয়ের সমাধিক্ষেত্র। 1835 সালে শার্লট স্টুয়ার্টের সঙ্গে চার্লস ক্যানিংয়ের বিয়ে হয়। 1842 সালে লেডি ক্যানিং রানী ভিক্টোরিয়ার লেডি অফ বেড চেম্বার নিযুক্ত হন। তিনি রাজপরিবারের খুব কাছের লোক ছিলেন। 1856 সালে চার্লস ক্যানিং ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হওয়ার পর তিনি তার স্বামীর সঙ্গে ভারতে চলে আসেন। নিঃসন্তান লেডি ক্যানিংয়ের ব্যারাকপুর খুব পছন্দের জায়গা ছিল, বিশেষ করে হুগলি নদীর পাড়ে ব্যারাকপুর গার্ডেন। তিনি কলকাতা থেকে ব্যারাকপুরে থাকা বেশি পছন্দ করতেন। জনশ্রুতি আছে তার সম্মানে ভীমচন্দ্র নাগ একটি মিষ্টি তৈরি করেন যা লেডি কেনি নামে বিখ্যাত হয়ে যায়। একবার দার্জিলিং থেকে ফেরার পথে লেডি ক্যানিং খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার ম্যালেরিয়া ধরা পড়ে। 18ই নভেম্বর 1861-তে কলকাতার রাজভবনে তার মৃত্যু হয়। তার শবদেহ তার অতি প্রিয় স্থান এই লাটবাগানে এনে সমাধিস্থ করে তার কবরের ওপর শ্বেত পাথরের একটি সুন্দর স্মৃতিসৌধ তৈরি করা হয়। লর্ড ক্যানিং এই মৃত্যু সহ্য করতে না পেরে দেশে ফিরে যান ও কয়েক মাস পরে ইংল্যান্ডে মারা যান। স্বাধীনতার পর যখন কলকাতার রাজপথ থেকে ব্রিটিশ মনীষীদের মূর্তিগুলিকে সরানো হচ্ছিল, তখন লর্ড ক্যানিংয়ের ঘোড়ায় বসা মূর্তিটি এখানে এনে তার লেডির সমাধির পাশে বসানো হয়। 1913 সালে ঠিকমতো রক্ষণাবেক্ষণের জন্য আসল স্মৃতিসৌধটি প্রথমে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে ও পরে সেন্ট জনস চার্চে নিয়ে আসা হয়। ব্যারাকপুরের বর্তমান স্মৃতিসৌধটি একটি রেপ্লিকা। এরপর আমরা এলাম ব্যারাকপুরের লাটভবন দেখতে। কলকাতার রাজভবনের মতো ব্যারাকপুরে এক রাজভবন করার খুব শখ হয়েছিল লর্ড ওয়েলেসলির। 1801 সালে নির্মাণের কাজ শুরু হলো। কলকাতা থেকে ব্যারাকপুরের যাওয়া আসার সুবিধের জন্য তৈরি করা হলো ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, যা বিটি রোড নামে প্রসিদ্ধ হয়েছে। অর্থের অপচয় হওয়ার কারণে ভবনটির নির্মাণ কাজ সমাপ্ত না করে ওয়েলেসলিকে দেশে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কমিশন বসানো হয় ও তার সাজাও হয়েছিল। 1823 সালে লর্ড হেস্টিংসের সময় হুগলি নদীর তীরে এই বাংলোটির নির্মাণ কাজ শেষ হয়।
গভর্নর জেনারেল ও ভাইসরয়ের সপ্তাহান্তে বিশ্রাম করার জন্য এই ভবনটি তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যত গভর্নর জেনারেল এসেছিলেন সকলেই এই লাট ভবন ও ব্যারাকপুর পার্কের উন্নতি সাধন করেছিলেন। এই বাংলোর ভিতরে একটি সেল আছে। যখন মঙ্গল পাণ্ডের বিচার চলছিল তখন তাকে এখানে এনে এই সেলে বন্দি করে রাখা হয়েছিল। 1947 সালে এটি পুলিশ ট্রেনিং কলেজের আওতায় আসে এবং কিছুদিন পুলিশ হাসপাতাল রূপে ব্যবহার করা হয়। 2013 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই বাংলোকে হেরিটেজ বিল্ডিংয়ের স্বীকৃতি দেয়। বর্তমানে একটি মিউজিয়াম করা হয়েছে এই ভবনে, যেখানে স্বাধীনতার আগে বিপ্লবীদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও কিছু দুর্লভ ছবি প্রদর্শন করা হয়েছে। এই সেই বিখ্যাত বটগাছ। এটা নাকি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছ থেকেও পুরনো। এই গাছের আসল শাখাটি এখন আর খুঁজে পাওয়া যায় না। অনেকে বলেন যে এই বটগাছেই ভারতের প্রথম স্বাধীনতার বিদ্রোহী মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু ইতিহাস বলে যে মঙ্গল পাণ্ডেকে খুব গোপনভাবে ফাঁসি দেওয়া হয়েছিল যাতে বিদ্রোহ ছড়িয়ে না পড়ে। ক্যান্টনমেন্টের ভিতরে যে গোপন স্থানে তার ফাঁসি হয় সে জায়গা বর্তমানে আর নেই। সারা পৃথিবীতে তখন মাত্র 3টি চিড়িয়াখানা হয়েছে। 1765 সালে ভিয়েনায়, 1775 সালে মাদ্রিদে ও 1795 সালে প্যারিসে। ওয়েলেসলি একজন পরিবেশ প্রেমী রূপে নিজেকে তুলে ধরার জন্য 1800 সালে এখানে এক পশুশালা তৈরি করেন, যেটি 1804 সালে ব্যারাকপুর চিড়িয়াখানা নামে প্রসিদ্ধ হয়। এটি এশিয়ার প্রথম চিড়িয়াখানা। শোনা যায় এই চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, ভালুক, গন্ডার ইত্যাদি পশু ও বিভিন্ন প্রজাতির পাখি ছিল। পরবর্তীকালে আলিপুর চিড়িয়াখানা তৈরি হলে এখানে যত্নের অভাবে থাকা সব পশু পাখিদের আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাণীটি হল অদ্বৈত নামের কচ্ছপটি, যেটি 2006 সালে 255 বছর বয়সে মারা যায় আলিপুর চিড়িয়াখানায়। পুরনো চিড়িয়াখানার ঠিক পাশেই এই অ্যাভিয়ারি পন্ড বা লিলি পন্ড। 1835 সালে লর্ড অকল্যান্ড এই দিঘির উত্তর পারে সুন্দর এক ফুলের বাগান তৈরি করেন। সেখানে নানা প্রজাতির ফুল, বিশেষ করে লিলি ফুলের গাছ ছিল বলে একে লিলি পন্ড বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের প্রতিরোধ করার জন্য আমেরিকার সৈন্যবাহিনীর ব্যবস্থা করেছিল ব্রিটিশ প্রশাসন। আমেরিকান সৈন্যদের থাকার জন্য ব্যারাকপুরে অনেক ছোট ছোট ছাউনি করা হয়েছিল। এরই একটি ছাউনিকে খুব সুন্দরভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে এক মিউজিয়াম। ছাউনির গায়ে বিশ্বযুদ্ধের খবরগুলো বড় আকারের খবর কাগজের মতো দেওয়ালে লাগানো আছে। ঘরের মধ্যে মিউজিয়াম করে বিশ্বযুদ্ধের সময়কার বিভিন্ন ছবি ও উল্লেখযোগ্য ঘটনা ফ্রেম করে সাজানো আছে। ভিতরে যাওয়ার জন্য পারমিশন নিতে হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রেনিং একাডেমি, যার বর্তমান নাম স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং একাডেমির রক্ষণাবেক্ষণে খুব সুন্দরভাবে মিউজিয়াম ও দিঘিটি আছে। আমাদের ব্যারাকপুর সফরের শেষ গন্তব্যস্থল গান্ধীঘাট। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী নিহত হওয়ার পর
ভারতের বিভিন্ন নদীতে তার চিতাভস্ম অর্পণ করা হয়। সেই সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী এই ঘাটে জাতির জনকের চিতাভস্ম অর্পণ করেন। 1949 সালের 15ই জানুয়ারি তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ঘাটটির উদ্বোধন করেন। দ্বার দিয়ে প্রবেশ করার পর হুগলি নদীর তীরে বেশ সুন্দর একটি মিনার আছে। সুন্দর বাঁধানো চাতাল থেকে ধাপে ধাপে নদীতে যাওয়ার সিঁড়ি নেমে গেছে। বিখ্যাত হিন্দি সিনেমা সুজাতার শুটিং হয়েছিল এইখানে। শচীন কর্তার গলায় ও সুরে সেই গানটি মনে পড়ে গেল।